প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আবার তোমাদের সাথে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হলাম। আমার প্রত্যাশা, আমার প্রতিষ্ঠানের নবম দশম শিক্ষার্থীরা আমাদের পূর্ব নোটিশ অনুসারে আমার এই ক্লাসে অ্যাটেন্ড করবে। আমি আমার সামর্থ্যের আলোকে চেষ্টা করব তোমাদেরকে আজকের যে আলোচ্যসূচিটি কন্ডিশনাল সেন্টেন্স, আমি আমার লাস্ট ক্লাসটাতেও কন্ডিশনাল সেন্টেন্সের উপর আলোচনা করেছিলাম, কিন্তু আলোচনাটুকুন শেষ করতে পারিনি। সে কারণে আজকে আবার আমি একই টপিকটি নিয়ে তোমাদের সামনে আলোচনা এসেছি। আমার বিশ্বাস তোমরা যারা আমার গত ক্লাসটি উপভোগ করেছিলে তারা নিশ্চয়ই কন্ডিশনাল সেন্টেন্সের উপরে ইতিমধ্যে তোমাদের নিজেদের কাছে যে বই রয়েছে সে বইতে তোমরা দৃষ্টি নিবদ্ধ করেছো, তোমরা বইটি পড়েছো, চ্যাপ্টারটি পড়েছো, এবং এতে করে কন্ডিশনালসের সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। এটুকুন আশাবাদ নিয়েই আমি আমার আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। গত ক্লাসটিতেও আমি কন্ডিশনাল কি, কন্ডিশনালের প্রকারভেদগুলো এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকের ক্লাসে সেটুকুন একটু রিক্যাপ করেই আবার সে জায়গায় ফিরে যাব। সেদিন আমরা বলেছিলাম কন্ডিশনাল বা কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তাধীন বাক্য বা শর্ত আরোপিত বাক্য। এই সেন্টেন্সগুলোর ভেতরে একটা শর্ত দেয়া থাকে। এই শর্ত দেওয়ার কারণে সেন্টেন্সগুলো দুটো অংশ হয়। একটি অংশ প্রিন্সিপাল ক্লজ আর একটি অংশ সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে বাক্যের মুখ্য অংশ, প্রধান অংশ। সাবঅর্ডিনেট ক্লজ মানে বাক্যের অপ্রধান বা গৌণ অংশ। আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো যখন আমরা আলোচনা করি, আমরা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সগুলো যখন পড়ি, তখন আমরা সেখানে দেখি যে আমাদের প্রত্যেকটি কন্ডিশনাল সেন্টেন্সে ইফ দ্বারা, ইফ কনজাংশনটি দ্বারা যুক্ত হয়। যে দুটো ক্লজ বললাম, ক্লজ দুটো পরস্পর ইফ কনজাংশন দ্বারা যুক্ত হয়। ফার্স্ট কন্ডিশনাল বলি, সেকেন্ড কন্ডিশনাল বলি, কিংবা থার্ড কন্ডিশনাল বলি। ইউজুয়ালি এই বিষয়টি ঘটে থাকে, স্বাভাবিকভাবে এই বিষয় ঘটে থাকে, কিন্তু কোথাও কোথাও কিছু ব্যতিক্রম বা এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশনের কথা আমি গত ক্লাসে বলিনি, আজকে নিশ্চয়ই সে বিষয়ে বলবো দু একটি কথা। তা আমি বোর্ডে দেখো, আমার সাথে যে বোর্ডটি রয়েছে পেছনে, সেখানে কন্ডিশনাল সেন্টেন্সটাকে টপিক দিয়ে আমি নিচে কন্ডিশনালের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো লিখে রেখেছি। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের জন্য একটি স্ট্রাকচার বা কাঠামো ওখানে লিখে রেখেছি। এগুলো তোমরা বই পড়লে বইতে নিশ্চিত পাবে। আমার আলোচনা তোমাদেরকে সহযোগিতা করা, আমার আলোচনার উদ্দেশ্য তোমাদেরকে সহযোগিতা করা, ব্রেনস্টর্মিং করা, তোমাদেরকে ধরিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া। এই কথা মনে রাখতে হবে, শুধু আমার ক্লাসটি তোমাদের শেখার জন্য যথেষ্ট নয়। শিক্ষার্থীকে অবশ্যই বাড়িতে বই পড়তে হবে, টেক্সট পড়তে হবে, ওয়ান্স এগেন পড়তে হবে, বারবার পড়তে হবে। তবেই যে কোনো টপিক, যে কোনো বিষয় নিজের স্মৃতিতে পার্মানেন্ট হবে, তোমার নলেজে থাকবে, তাজা থাকবে। বই না পড়লে বিষয়টিতে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। যাই হোক, ফার্স্ট কন্ডিশনের যেই স্ট্রাকচারটি দেওয়া আছে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এই ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার দিয়ে প্রেজেন্টের একটা সেন্টেন্স, ফিউচারের একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স। প্রেজেন্টের সেন্টেন্স বলতে প্রেজেন্ট টেন্স, ফিউচার বলতে ফিউচার টেন্স। তো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এটুকু নিয়ে গত ক্লাসেও বলেছি, সেখানে এক্সাম্পল দিয়েছি, এখনও বলতে পারি এক্সাম্পল। ইফ ইউ প্লে ইন দি রেইন ইউ উইল ক্যাচ কোল্ড। ইফ ইউ প্লে ইন দি রেইন, যদি, অথবা ইফ ইউ রান ইন দি রেইন, ইফ ইউ গো আউট ইন দি রেইন ইউ উইল ক্যাচ কোল্ড। আমি আবার বলছি, ইফ ইউ প্লে ইন দি রেইন, তুমি যদি বৃষ্টিতে খেলো, ইউ উইল ক্যাচ কোল্ড।
তাহলে দেখো, ইফ ইউ রেইন ইন দি রেইন, ইফ ইউ প্লে ইন দি রেইন, যদি তুমি বৃষ্টির মধ্যে খেলো, ইফ ইউ প্লে ইন দি রেইন, ইউ উইল ক্যাচ কোল্ড। ক্যাচ কোল্ড হচ্ছে সর্দি হওয়া, ঠান্ডা লেগে যাওয়া। তোমার সর্দি হবে বা তোমার ঠান্ডা লেগে যাবে। অর ইউ উইল ফল সিক, তুমি অসুস্থ হবে। ইউ উইল গেট সিক, তুমি অসুস্থ হবে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফের পরের সেন্টেন্সটা বলছি ইউ প্লে ইন দি রেইন, এটা প্রেজেন্ট টেন্স। ইউ উইল ক্যাচ কোল্ড, এটা ফিউচার টেন্স। গত ক্লাসও বলেছি, আজকে আবার এটাকে বললাম। তাহলে এটা আমরা আশা করি, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। পরের সেন্টেন্সটাতে দেখো, সেখানে সেকেন্ড কন্ডিশনাল আছে। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটি দেওয়া আছে ই প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল। ইফের পরে পাস্ট, এই পাস্ট দ্বারা বোঝানো হলো পাস্ট টেন্স, বিশেষভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সচরাচর আমরা এইটুকুনি ব্যবহার করি, ই প্লাস ফাস্ট। তাহলে এই জায়গায় এরকম হতে পারে বাক্যটি, ইফ ইউ ওয়ার্কড হার্ড, ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে। এখানে দেখো, ওয়ার্ক ভার্বটিকে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম করেছি। ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ উড শাইন, ইউ উড সাকসিড, ইউ উড প্রসপার। তাহলে এখানে আমি পাস্ট কন্ডিশনালটাকে কি বলছি, ইউ উড সাকসিড, তুমি সফল হতে। ইউ উড শাইন, একই অর্থ, তুমি সফল হতে। ইউ উড প্রসপার, তুমি উন্নতি করতে। ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করেছি, বাট বাক্যের অর্থ বা শব্দগুলোর অর্থ সমান। তাহলে এই জায়গায় পারফেক্ট কন্ডিশনালটা কিভাবে, পাস্ট কন্ডিশনালটা কিভাবে হচ্ছে? পাস্ট কন্ডিশনাল হওয়ার জন্য এই ক্লজটাতে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে উড বসতে পারে, অথবা মাইট বসতে পারে, অথবা কুড বসতে পারে। এরপর যে ভার্বটা বসবে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মের হবে। তাহলে পুরো সেন্টেন্সটা আমি আবার বলছি, ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ উড সাকসিড, বলতে পারি ইউ মাইট সাকসিড, ইউ কুড সাকসিড, ইউ কুড প্রসপার, ইউ কুড শাইন। এই শব্দগুলো এইভাবে, এই যেখানে যেগুলো দেওয়া আছে উড, মাইট, কুড, এগুলোর যে কোনো একটা ব্যবহার করে, মূল ভার্ব ব্যবহার করে এটাকে পাস্ট কন্ডিশনাল করা যায়। তাহলে সেকেন্ড কন্ডিশনালটাও গত ক্লাসে যেহেতু আলোচনা হয়েছে, আজকে আলোচনাটা সেখানে লম্বা করব না, অন্য জায়গায় যাব। এরপরে রয়েছে থার্ড কন্ডিশনালের সেন্টেন্সটা। থার্ড কন্ডিশনালটা, সেখানে স্ট্রাকচারটা কি দেয়া আছে দেখো। স্ট্রাকচারটা দেয়া আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তার মানে ইফের পরে যে সেন্টেন্সটা হচ্ছে, যে ক্লজটা হচ্ছে, এই ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হবে। এবং এরপরের যে ক্লজটা, সেই ক্লজটা পারফেক্ট কন্ডিশনাল হবে। তাহলে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তোমরা জানো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের এটুকুন জেনে থাকবে, এটুকুনি বিশ্বাস, এটুকুনি ধারণা, এটুকুনি হওয়ার কথা। নবম দশম শ্রেণীতে যখন পড়ছি, তখন আমরা টেন্সের গঠনগুলো, কোন টেন্স কীভাবে গঠিত হচ্ছে সেটুকু নিশ্চয়ই শিখেছি। আর যদি কেউ না শিখে থাকে, তাকে এখন বেশি পরিশ্রম করে শিখতে হবে। পারফেক্ট টেন্সের গঠনটা হয়, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হয় সাবজেক্টের পরে সেখানে হেড বসে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে পাস্ট পারফেক্টের গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে হেড বসে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমি এখন সেরকম একটা সেন্টেন্স যদি বলি, ইফ ইউ হ্যাড আর্নড মাচ মানি, ইফ ইউ হ্যাড আর্নড মাচ মানি, যদি তুমি যথেষ্ট টাকা
প্রচুর টাকা উপার্জন করতে, ইফের পরে ইউ বসালাম, ইউ সাবজেক্ট, ইউর পরে হ্যাড বসালাম পাস্ট পারফেক্ট টেন্স করার জন্যে। তারপর মূল ভার্ব আর্নড, আর্নড শব্দটি এসছে আর্ন থেকে, EARN। আর্ন, আর্ন অর্থ উপার্জন করা। এটি একটি উইক ভার্ব, এটির শেষে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করা যায়। তাহলে ইফ ইউ হ্যাড আর্নড মাচ মানি, যদি তুমি প্রচুর টাকা, পর্যাপ্ত টাকা, অনেক টাকা রুজি করতে, রোজগার করতে, উপার্জন করতে, পারফেক্ট কন্ডিশনালের অংশে এসে কি হচ্ছে, ইউ কুড হ্যাভ বট এ নিউ কার, ইউ মাইট হ্যাভ বট এ নিউ কার, ইউ উড হ্যাভ বট এ নিউ কার। ওখানের এই মাইট, কুড, উড এগুলো অল্টারনেট করে ব্যবহার করা যায় বিভিন্ন সেন্টেন্সে। কোথাও কুডের ব্যবহার করতে পারি, কোথাও উডের ব্যবহার করতে পারি, কোথাও মাইটের ব্যবহার করতে পারি। এবং এই উড, কুড, মাইটের পরের যে ভার্বটা, সেটা উড, কুড, মাইটের পরে হ্যাভ বসবে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এ কথাও গত তারিখে আমরা আলোচনা করেছি, তবে এই কথাটা ব্যাপক আলোচনা করতে পারি নাই। সেই কারণে আমি এই থার্ড কন্ডিশনালের কয়েকটি এক্সাম্পলে যেতে চাই। তোমরা আশা করি সেগুলো ভালোভাবে লক্ষ্য করবে। যারা তোমাদের হ্যান্ডসেট বা ডিজিটাল ডিভাইস নিয়ে বসে আছো, তারা নিশ্চয়ই এই জায়গাটাতে মনোযোগ দেবে। আমি থার্ড কন্ডিশনালের কয়েকটি সেন্টেন্স বোর্ডে লিখতে চাই, সেখান থেকে তোমরা তোমাদের ধারণাটাকে ক্লিয়ার করে নাও। এখানে একটা সেন্টেন্স লিখেছি, ইফ ইউ হ্যাড লার্নড ওয়েল। ইফের পরের ক্লোজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, ইউ কুড হ্যাভ ডান ওয়েল। পারফেক্ট কন্ডিশনালের অংশটা, ইউ কুড হ্যাভ ডান ওয়েল। আবার বলছি, ইফ ইউ হ্যাড লার্নড ওয়েল, যদি তুমি ভালোভাবে শিখতে, লার্ন শেখা, তাহলে কি হতো, ইউ কুড হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো করতে পারতে। পারফেক্ট কন্ডিশনালের সেন্টেন্সগুলো এরকম, এর আসলে যে অর্থটা দাঁড়ায়, এটুকুন অনেকটা কাজটা আমি একটা হলে আরেকটা করতাম, বাস্তবে কাজটা তো করা হয় নাই। ইফ ইউ হ্যাড লার্নড ওয়েল, যদি তুমি ভালোভাবে শিখতে, তোমার শেখা হয় নাই। যদি হতো ইউ কুড হ্যাভ ডান ওয়েল, তাহলে তুমি ভালো করতে পারতে। তাহলে এই জায়গাটাতে অন্য সেন্টেন্সের সাথে, অন্য কন্ডিশনালসগুলোর সাথে এই জায়গাটা আর একটু পার্থক্য, এটুকুন ভালোভাবে বুঝে নিতে হবে। এখানে আরেকটা সেন্টেন্স যদি আমি দিই, ইফ ইউ হ্যাড broken the door, you could have entered the house. If you had broken the door, দেখো সেন্টেন্সটা, ইফ ইউ হ্যাড ব্রোকেন দ্য ডোর, যদি তুমি দরজাটি ভাঙতে, ইউ কুড হ্যাভ এন্টার্ড দি হাউস, তাহলে তুমি বাড়িতে প্রবেশ করতে পারতে। কিংবা এরকম আরেকটি সেন্টেন্স করা যায়, ইফ ইউ হ্যাড
রান কুইকলি, you could have the thief if you had run quickly, যদি তুমি দ্রুত দৌড়াতে পারতে, if you had run quickly you could have caught the thief, তাহলে তুমি চোরটাকে ধরতে পারতে। এটা এখানে তিনটা সেন্টেন্স লিখেছি, এই তিনটা সেন্টেন্সই থার্ড কন্ডিশনালের সেন্টেন্স এবং এই তিনটা সেন্টেন্সে পারফেক্ট কন্ডিশনালের ব্যবহার হয়েছে। এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আরেকটুকুন কথা বলতে চাই, এখানে আমরা ইফটাকে প্রথমে বসিয়ে প্রত্যেকটি সেন্টেন্স দেখিয়েছি। ইফ সবসময় প্রথমে নাও বসতে পারে, ইফকে মিডিলেও বসানো যায়। সেটা এমন হয়, আরেকটা সেন্টেন্স দিয়ে যদি আমি দেখাই, আচ্ছা এই সেন্টেন্সটাতে আমি কুড না ব্যবহার করে মাইট ব্যবহার করি। I might have seen the Himalayas if I had visited, if I had visited Nepal, or if I had visited the place, if I had visited the place, I could have, I might have seen the Himalayas, আমি হিমালয় দেখতে পেতাম, ইফ আই হ্যাড ভিজিটেড দ্য প্লেস, যদি আমি স্থানটা পরিদর্শন করতাম, ভ্রমণ করতাম, স্থানটাতে বেড়াতে যেতাম। এই সেন্টেন্সটাতে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, সেটা হচ্ছে আই মাইট হ্যাভ সিন দি হিমালয়েজ, আমি যদি হিমালয়টি দেখতে, হ্যাঁ আমি হিমালয়টি দেখতে পেতাম, আমি যদি না, আমি হিমালয়টি দেখতে পেতাম। ইফ দিয়ে কানেক্ট করা হয়েছে দ্বিতীয় ক্লজটাকে। এখানে সেন্টেন্সে আমরা অন্য সেন্টেন্সগুলোতে কমার ব্যবহার করেছি ফার্স্ট ক্লজের পরেই, কিন্তু এখানে কমার ব্যবহারটি নাই। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইফ যদি মিডলে চলে যায় সেখানে কমার ব্যবহার হবে না। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা দুটো চেঞ্জেস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমরা পরের ক্লজটাকে সামনে নিয়ে এসেছি, ইফটাকে মিডলে নিয়ে গিয়েছি, এবং এখানে কমার ব্যবহার নেই এই সেন্টেন্সে। কিন্তু তার আগের যে থার্ড সেন্টেন্সটা ছিল ইফ ইউ হ্যাড রান কুইকলি, সেখানে কুইকলির পরেই কমা দিয়েছি। ইউ কুড হ্যাভ কট দ্য থিপ, তাহলে সেখানে সেন্টেন্সটার যে গঠন আর এই সেন্টেন্সটার গঠনের মধ্যে একটু পার্থক্য আছে। এটা ছাড়া আরেকটা আমি ব্যতিক্রমী সেন্টেন্সের কথা বলতে চাই। সবসময় ইফ দিয়েও যে কানেক্ট হয় এমনটি নাও হতে পারে, ভেরিয়েশনসও আছে। সেটা হচ্ছে এরকম, had I been rich, I might have helped the poor. Had I been rich, আমি যদি ধনী হতাম। এই অংশে ইফ ব্যবহার ছাড়াই যদি বাংলা অর্থ যদি চলে আসছে, দিস ইজ অ্যান এক্সেপশনাল সেন্টেন্স। এরকম এক্সেপশনাল ইউজ আছে কন্ডিশনাল সেন্টেন্স, ইফের ব্যবহার না করেও কন্ডিশনাল সেন্টেন্স করা যায়। আমাদের অনেকের ইতিমধ্যে ধারণা জমতে পারে যে কন্ডিশনাল সেন্টেন্স সবগুলোতেই বোধহয় ইফের ব্যবহার হবে। না, সবসময় কন্ডিশনাল সেন্টেন্সে ইফের ব্যবহার নাও হতে
পারে, ইফের ব্যবহার ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স করা যেতে পারে। তাহলে এটা একটা এক্সেপশনাল সেন্টেন্স বলেছি। হ্যাড আই বিন রিচ, আমি যদি ধনী হতাম, আই মাইট হ্যাভ হেল্পড দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। তাহলে আপাতত এই তিনটা সেন্টেন্সের তিনটা কন্ডিশনালকে আমি আলোচনা করেছি, কিন্তু এর ভেতরেও এখনো আলোচনার অনেকগুলো বিষয় আছে, অবশিষ্ট আছে। কি অবশিষ্ট আছে? আমরা আমাদের মডেল অক্সিলারি রূপে ক্যানের ব্যবহার পাই প্রেজেন্ট ফর্মে, মাস্টের ব্যবহার পাই, মেয়ের ব্যবহার পাই। ওগুলো ব্যবহার করেও কন্ডিশনাল সেন্টেন্স করা যায় বা কন্ডিশনাল সেন্টেন্স করার রীতি রয়েছে। আমাদের অনলাইনে যে ক্লাসগুলো আমরা করি, আমরা ক্লাসগুলো মূলত স্বল্প পরিসরের ক্লাস। এখানে ব্যাপক আলোচনার জায়গা কম, ছোট ছোট করে আলোচনা করি। এতে তোমাদের সুবিধা হবে, তোমরা এই ছোট চ্যাপ্টারটা যে আলোচনাটুকুন হলো এটুকুন মনোযোগ দিয়ে শুনলে তোমরা একাধিকবার এটা দেখার সুযোগ আছে, একাধিকবার তুমি এটাকে দেখতে পারো, দেখে তোমরা তোমাদের লার্নিংটাকে বেটার করতে পারো, শেখাটাকে ভালোভাবে শিখে নিতে পারো। আমি কন্ডিশনালসের উপরে পরে আর ক্লাস নেব না, আমার এই দুটো ক্লাস মিলিয়ে আমি কন্ডিশনালসের ক্লাসটুকুন শেষ করলাম। আল্লাহ যদি আবার কখনো আমাদেরকে স্বাভাবিক পরিবেশ ফিরায়, আমরা ক্লাসে ফিরে আসতে পারি, শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে পারি স্কুলে, আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়, স্কুল কলেজগুলো খুলে যায়, তখন তোমাদের সামনে তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করে তোমাদের কোনো ঘাটতি থাকলে সে বিষয়টুকুন জানার থাকলে সে বিষয়টুকুন তোমরা জেনে নিতে পারবে। আমি সকলের জন্য শুভকামনা করে আগামী ক্লাসে আমি আমার যে ক্লাসটা নেব সেখানে পার্টিসিপল ইনফিনিটিভ এটুকুনের উপরে, পার্টিসিপল এবং ইনফিনিটিভের উপরে আমি আলোচনা, জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিনটা বিষয়ে আমি আলোচনা করব। আর এখানে যেই কন্ডিশনালের উপরে ক্লাস করেছি সেই কন্ডিশনালের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা প্রত্যেকে 10টা করে প্রেজেন্ট কন্ডিশনালের সেন্টেন্স হোমওয়ার্ক হিসাবে আমাকে স্বাভাবিক পরিস্থিতিতে আসলে আমাকে দেখাবে। 10টা প্রেজেন্ট টেন্সের হোমওয়ার্ক সেন্টেন্স ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার দিয়ে স্ট্রাকচার দিয়ে, 10টা ইফ প্লাস পাস্ট কন্ডিশনাল এটা দিয়ে 10টা সেন্টেন্স, এবং ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল এইটা দিয়ে এই স্ট্রাকচারটা দিয়ে 10টা সেন্টেন্স, এই মোট 30টি সেন্টেন্স হোমওয়ার্ক হিসাবে তোমরা যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আসলে আমাদেরকে হোমওয়ার্কগুলো দেখাতে হবে। আমি আশা করি আমার শিক্ষার্থীরা আবার সবটুকু না তোমাদেরকে আমি বলেছি, আমি আবার বলছি আমার আগামী ক্লাস যেটা নেব পরের ক্লাসটা নিশ্চয়ই শিডিউল তোমরা পাবে, সেখানে আমি জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। তোমরা যদি আগে পড়ে রাখো তাহলে সেটুকুন তোমাদের জন্য শিখতে বুঝতে ভালো হবে। আমি আবার বলছি জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল এই নিয়ে আমার পরের ক্লাসে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলের অভিভাবককে আমার সালাম জানাবে। ধন্যবাদ।